স্বাগত জানাচ্ছি বিরোধীহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং জাহিদুল বাশা। শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব। সীমান্তের জেলা নাটোরে 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে 69%। রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে আরও 7 জনের মৃত্যু। রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুনে পুড়ল 3 শতাধিক ঘর। হতাহত না থাকলেও নিঃস্ব হাজারো বস্তিবাসী। সিটি কর্পোরেশনের হাতে গেলেও ঢাকার বেশিরভাগ খাল এখনও আবর্জনায় ভরা। এ মৌসুমে জলাবদ্ধতা কমাতে তেমন কাজে আসবে না। চট্টগ্রামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের বদলে সাজা খাটা নিরপরাধ মিনুকে মুক্তির আদেশ হাইকোর্টের। প্রকৃত আসামি গ্রেপ্তারের নির্দেশ। এবং ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। কাতারে ম্যাচ আজ রাত 8টায়। বিরোধীহীন সংবাদ দুপুরের প্রধান খবরগুলো শুনছিলেন, এবার পুরো খবর। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও 7 জন মারা গেছে, যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জেরই 3 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে অস্বাভাবিক কমেছে করোনা শনাক্তের হার। রোববারের 40% বিপরীতে আজ শনাক্তের হার 19.13%। এছাড়া নাটোরে 24 ঘন্টায় শনাক্তের হার 69%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। কয়েকদিনের তুলনায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে গেছে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার। পিসিআর ল্যাব ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফলাফলে 24 ঘন্টায় 392 জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত 75 জন। শনাক্তের হার 19.13%। তবে অনেকেই পরীক্ষার আওতার বাইরে থেকে যাওয়ায় শনাক্তের হার ওঠানামা করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে সন্তুষ্টিতে ভোগার সুযোগ নেই বলেও মনে করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে এখন যদি আমরা দেখতে যাই, প্রতি ঘরে ঘরে জ্বরের রোগী আছে বা কাশি ঠান্ডা জ্বরের রোগী আছে। তো সবাই তো আসলে পরীক্ষা করাচ্ছে না, যে অল্প কয়েকজন পরীক্ষা করাচ্ছে তার মধ্যে কতগুলো পরীক্ষার ফলাফল আমরা পাচ্ছি, তার উপরে এই রেজাল্টটা। কাজে অবস্থা যে খুব ভালো বা শনাক্তের হার কমেছে বলে যে অবস্থা ইমপ্রুভ করছে, এটা ভাবাটা এখনই সম্ভব গ্রহণযোগ্য না। নাটোরে 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 69%, যা এ যাবৎকালে জেলায় সর্বোচ্চ। বাগেরহাটও শনাক্তের হার 45%। 24 ঘন্টায় 70 জনের পরীক্ষায় করোনা পজিটিভ 32 জন। সংক্রমণ বেড়েছে যশোর ও কুষ্টিয়াতেও। দুই জেলাতে শনাক্তের হার ছাড়িয়েছে 25%। চুয়াডাঙ্গা দামোহদ উপজেলার 16 গ্রামে চলাফেরায় বিধিনিষেধ বলবৎ রয়েছে। উপজেলার গরুর হাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত আমাদের, সেটা আমরা মানছি না। জনগণ যারা আছে তারা কিন্তু সেটা মানতেছে না। মাস্ক পরা বাধ্যতামূলক করা সত্ত্বেও সেটা সঠিকভাবে মানা হচ্ছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে যে তারা যেন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে। সাতক্ষীরা ও নোয়াখালীর 6 ইউনিয়নে লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। লকডাউন কার্যকর করতে মূলত হচ্ছে যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত বাকি যে দোকানগুলো আছে, ওই দোকানগুলোতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। জেলা প্রশাসন থেকে কার্যক্রম অব্যাহত থাকবে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাতেও কঠোর বিধিনিষেধ চলছে। সেখানে 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 39.02%। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর নিয়ে রাজশাহী থেকে সহকর্মী আমিরুল বাপ্পি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমিরুল লতিফ, একটু জানতে চাইব যে এই মুহূর্তে রাজশাহীতে যে আরও 7 জনের মৃত্যুর খবর আমরা কিছুক্ষণ আগে দিলাম, সেই 7 জনের মৃত্যুর পর এখন সেখানে মুমূর্ষু অবস্থায় কতজন আছে, বিশেষ করে করোনা পরিস্থিতিতে যারা আক্রান্ত আছেন তাদের খবর জানব। আর অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, তাতে করে সব মিলে পরিস্থিতির উন্নতি কতটা কি? আচ্ছা দেখুন, শুরুতেই আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। মুমূর্ষু অবস্থায় কতজন আছে এই হিসাবটা আসলে বলাটা খুবই মুশকিল। আমি কিছুক্ষণ আগেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের যিনি প্রধান ডক্টর খলিল রহমান, তার সাথে কথা বলে এলাম। তো তার কথা হচ্ছে যে সবাই আসলে খুব ভালনারেবল অবস্থায় আছে, বিশেষ করে যারা আইসিইউ সিসিইউতে আছে তাদের অবস্থা ডাক্তাররা আসলে বলতে পারছে না। এমনও হতে পারে যে তাদের সবাই হয়তো এই দফায় বেঁচে যেতে পারেন, মানে এরকম আশা তারা সবসময় করছেন। সুতরাং নির্দিষ্ট করে আসলে মুমূর্ষু বা এটা বলার
সম্ভব না। তবে 232টি বেড আছে অক্সিজেন সম্বলিত করোনার জন্য ডেডিকেটেড, এবং রোগী ভর্তি আছে। গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে হিসাব মোট 235 জন, 3 জন বেশি, এবং ডাক্তাররা হিমশিম খাচ্ছে। এটা গত দুদিন ধরেই আসলে আমি বিভিন্ন সংবাদে জানাচ্ছিলাম। ডাক্তাররা চেষ্টা করছেন আরও 10টি বেড প্রস্তুত করার জন্য, সেটির কার্যক্রম শুরু হয়ে গেছে আমি যতদূর জানতে পেরেছি। তো এই হলো হচ্ছে হাসপাতালের পরিস্থিতি। আর হাসপাতালের বাহিরে যে অ্যান্টিজেন টেস্টটি হচ্ছে সেটি গতকালকে 279টির মতো হয়েছে, তার মধ্যে করোনা পজিটিভ এসছে হচ্ছে 27 জনের, প্রায় 10 ভাগ। তবে এখনই আসলে এটার পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করার মতো অবস্থা আসেনি বলে আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন, কারণ মাত্র গতকালকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন চলছে। আমরা বিভিন্ন পয়েন্টে, যে 5টি পয়েন্টে এই অ্যান্টিজেন টেস্টটি হচ্ছে, সেখানে ঘুরে দেখেছি যে মানুষজন যাচ্ছে সব। কিন্তু এর থেকে বড় আশঙ্কার বা আতঙ্কের বিষয় হলো, যারা এমনকি নমুনা সংগ্রহের বুথে নমুনা দিতে যাচ্ছে তারা নিজেরাই সেই স্বাস্থ্যবিধি মানছে না, একজন আরেকজনের ঘাড়ের উপর উঠে বলছে যে ভাই আমারটা আগে নেন। এরকম পরিস্থিতি আমি নিজে আজকে সকালে দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে নমুনা সংগ্রহের বুথটি আছে সেটি। পাশাপাশি বুথ সংগ্রহকারী, নমুনা সংগ্রহকারী যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। আমিরুল লতিফ, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বোচ্চ কর্মকর্তারা উত্তরবঙ্গের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখছেন, রাজশাহীতেও নিশ্চয়ই তারা নজরদারিতে রেখেছেন, সেখানে যাচ্ছেন। সব মিলিয়ে ব্যবস্থাপনায় নতুন কোনো পরিবর্তন বা বৃহৎ কিছু আসতে যাচ্ছে সেখানে? হ্যাঁ, এই মুহূর্তে বলতে গেলে আসলে সেই অর্থে বৃহৎ পরিবর্তন না। তবে গতকালকে বিকালের যে সিদ্ধান্তটি এসছে প্রশাসনের পক্ষ থেকে, যে আগে ছিল সন্ধ্যা 7টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কড়াকড়ি, সেটি 2 ঘন্টা বাড়ানো হয়েছে। আজকে বিকাল 5টা থেকে শুরু হবে, আগামীকাল সকাল 6টা পর্যন্ত একদম কড়াকড়ি। এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের উপর নির্দেশ আছে যে একেবারে 100% কঠোর অবস্থানে যেন তারা থাকে, যে 5টার পরে কোনোভাবেই কোনো মানুষ যেন বাহিরে না থাকে। একেবারেই জরুরি প্রয়োজন, যেমন ওষুধের দোকান বা চিকিৎসা সংক্রান্ত বিষয়াদি ছাড়া যেন মানুষ আসলে বাইরে না থাকে। এমনকি খাবারের দোকান পর্যন্ত একেবারে 5টার সময় শাটার ডাউন করতে বলে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এইটাই। আর আমরা যতটুকু জানি যে 5 দিন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। 5 দিন পরে নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে যে এই লকডাউনে, পুরোপুরি লকডাউনে যাবে নাকি এখান থেকে শিথিল অবস্থায় আসবে। আমিরুল লতিফ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু উত্তরবঙ্গের আরেকটি জেলা নাটোরের দিকে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, খুবই শঙ্কার খবর এবং অ্যালার্মিং, 69% শনাক্তের হার নাটোরে, এ যাবৎকালের সর্বোচ্চ। কি পরিস্থিতি সেখানে? স্বাস্থ্য কর্মকর্তারা কতটা কি শঙ্কিত, আর তারা কি ব্যবস্থা নিচ্ছেন এখন? আপনি যেমনটি বলছিলেন যে 69% আসলে করোনা সংক্রমণের হার আজকে দাঁড়িয়েছে। আর এই বিষয়টা নিয়ে যে গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের যে এই ধারাবাহিকতা, যে অভিযানটা, সেটা থেকে আজকে আমরা অভিযানের যে তীব্রতা একটু বেশি দেখেছি। তারা আসলে মাঠ পর্যায়ে মানে বেশ ভালো তারা অভিযান শুরু করেছে। বিভিন্ন স্থানে তারা মাস্ক পরার জন্য উৎসাহিত করছেন এবং মাস্ক দিচ্ছেন। এর বাইরেও কিন্তু আসলে যে করোনার যে প্রকোপটা, এটা কিন্তু আসলে শহরের বাইরে কিন্তু মানুষজন আসলে মানতে চাচ্ছে না। সেক্ষেত্রে মানুষের মনে আসলে এখন পর্যন্ত যে করোনার যে ভয়, এই ভয়টা কিন্তু তাদের কাছে এখনো আসেনি। এই প্রশাসনের পক্ষ থেকে যে করা হচ্ছে, যে অভিযানটা করা হচ্ছে, এই অভিযানটা আসলে শহরের মধ্যে, শহরের বাইরে কিন্তু তেমনভাবে হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের নাটোরে যে করোনা নমুনা টেস্টটা, এই টেস্টটা আসলে খুবই কম। আজকে গতকালকে যেমন 52 জনের মধ্যে 35 জন আসলে শনাক্ত হয়েছে, প্রায় 68 থেকে 69%। এই পার্সেন্টেজটা আজকে যখন স্বাস্থ্য বিভাগ জানতে পেরেছে যে এই অবস্থা, তাতে তখনকার কথা কিন্তু স্বাস্থ্য বিভাগ কর্মকর্তারাও কিন্তু আসলে শঙ্কিত হয়েছে কিভাবে আসলে এটা রোধ করা যায়। আসলে এই রোধ করতে কিন্তু তারা প্রথম থেকে যদি চেষ্টা করতো, আমার মনে হয় এই অবস্থাটা সৃষ্টি হতো না। এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আরো অনেক বড় আকারে অভিযান করা প্রয়োজন এবং কঠোর থেকে কঠোরতম অভিযান করা উচিত বলে মনে করছে এখানকার সচেতন মানুষ। আর সাধারণ মানুষের ভিতরে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে আসলে তারা মাস্ক পরবে কি পরবে না, যে অভিযানটা করছে, অভিযানটা যখন পুলিশ শুরু করছে বা জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত যখন করছে, আসলে সেই মুহূর্তে কিছু মানুষ মাস্ক মুখে দিচ্ছে, কিন্তু সেখান থেকে অভিযান হটে গেলে কিন্তু সাধারণ মানুষ আবার
যার যে স্বাভাবিকতা ফিরে আসে। আসলে সাধারণ মানুষের ভিতরে কিন্তু আসলে সাধারণ মানুষ আবার যার যে স্বাভাবিকতা ফিরে আসে, আসলে সাধারণ মানুষের ভিতরে কিন্তু আসলে এই জিনিসটা নেই যে আসলে করোনার ভয়াবহতাটা কি। এখন যেরকম আজকে যে ভয়াবহ চিত্রটা মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, এর পরবর্তীতে আসলে কি হবে সেটা আসলে দেখার বিষয়। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি শুরু করা হচ্ছে, এই ধারাবাহিকতা থাকলে হয়তো করোনা রোধটা সম্ভব হবে বলে আমরা মনে করি। বাপিল লাহিড়ী এবং আমিরুল লতিফ, আপনাদের দুজনকে ধন্যবাদ। শান্তির শহর রাজশাহী পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 50% উপর, আর 2 সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তারপরও সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন বেশিরভাগ মানুষ। গত বছরও করোনার সময় শান্ত ছিল রাজশাহী। সারা দেশে যখন সংক্রমণ ছড়িয়ে পড়ছিল তখনও এই শহরের মানুষ ছিল স্বস্তিতে। কিন্তু গত 1 সপ্তাহে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। করোনার ভারতীয় ধরন শনাক্তের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বর্তমানে শনাক্তের হার 50-এর ওপর, আর 2 সপ্তাহে মৃত্যুর সংখ্যা শতাধিক। এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। প্রায় 50 থেকে 60% পজিটিভ হচ্ছে। তো আসলে করোনার রোগে তো আতঙ্কিত হয়ে কোনো লাভ নাই। যেটা দরকার সেটা হলো স্বাস্থ্য সচেতন হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা। এগুলো যদি মানুষ ঠিকমতো করে, লকডাউনের প্রয়োজন নেই। কিন্তু সত্যিকার অর্থে মানুষ স্বাস্থ্যনীতি মানছে না। সংক্রমণ ও মৃত্যুর হিসাবে আতঙ্কিত অনেক নগরবাসী। তারপরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন অনেকেই। সংকটকালীন মুহূর্তে খুব আতঙ্কে আছি, তারপরও জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা বাইরে বেরোতে বাধ্য হচ্ছি। চলার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা উচিত। সংক্রমণের গতিকে টেনে ধরা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। এজন্য প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই সময় যদি করোনা থেকে যদি সত্যিকার অর্থে যদি আমাদেরকে মুক্ত হইতে হয়, তাহলে স্থানীয় সরকারের প্রতিনিধি, প্রশাসন এবং নাগরিক সমাজ একটা সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে যদি কাজ না করে, তাহলে এই জায়গাতে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব না। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশের জনগণকে করোনার টিকা কার্যক্রমের আওতায় আনতে জনপ্রতি সরকারের খরচ হবে 3000 টাকা। বাজেট অধিবেশনের আলোচনায় এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি জানান, আগামী সপ্তাহে দেশে আসছে চীনের উপহারের 6 লাখ ডোজ টিকা। সকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের 13তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চীন থেকে করোনার টিকা সিনোভ্যাকের 1.5 কোটি ডোজ কেনার অনুমতি দিয়েছে সরকার। শীঘ্রই এই টিকা দেশে আনার চেষ্টা চলছে। পরে আরেক আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়া থেকে টিকা কেনার চুক্তি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র টিকা দিতে রাজি হয়েছে। এ সময় করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের একটা আনুমানিক হিসাব হলো, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রায় 3000 টাকা লাগবে। প্রতিটা মানুষের জন্য ভ্যাকসিনের যদি বর্তমানে এই দাম থাকে, এবং করোনার সময়ও আপনাদের জানা থাকতে হবে যে প্রতিটা ব্যক্তির জন্য 15,000 টাকা ব্যয় হয়েছে পার ডে। রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে 3 শতাধিক ঘর। ব্যাপক ক্ষয়ক্ষতিতে নিঃস্ব বস্তির হাজারো মানুষ। ভোর 4টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 18টি ইউনিটে 3.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা, অবৈধ গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এদিকে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। ভোর 4টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত মহাখালীর 7তলার টেমুর মোড় বস্তিতে। মুহূর্তেই সেটা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। অল্প সময়ের মধ্যেই আরো ভয়াবহ আকার ধারণ করে আগুনটি। ঘুমের থেকে উঠে দেখি যে ওই পাশ থেকে আগুন লাগছে। হ্যাঁ, আগুন লাগার পরে আমরা যে সেভ করব কিছু জিনিস, কি বাচ্চা পোলাপান নিয়ে কি বের হবো, নাকি এই জামা কাপড় নিয়ে বের হবো, কোন দিক দিয়ে কি আমরা হতাশার ভিতরে কিছু বলতে পারি না। তো স্যার আমগো আর কিছু নাই, কারণ আমরা বস্তি এলাকায় থাকি, বুঝেনি তো আমগো দেশের বাড়িতে জায়গা জমিন কিছু নাই, যে গরিব মানুষ যারা খাইবো কি, বাঁচবো কিভাবে। বস্তিটিতে ঘর আছে অন্তত 4500। এর মধ্যে টেমুর মোড়ের বস্তিতেই আছে 2 থেকে 2500। সেখানে অন্তত 300 থেকে 350 ঘর মুহূর্তেই পুড়ে ছাই।
বস্তিবাসীর অভিযোগ, অবৈধ গ্যাস সংযোগের কারণেই এই আগুনের সূত্রপাত। গ্যাসের লাইনগুলো অবৈধভাবে মানুষরা দিয়ে রাখছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা তাদের প্রভাবের লগে আমরা পারি না। বারবার জানানোর পরও তারা এই গ্যাসের লাইনগুলো লাইজার লাগায় নাই। ওই মোহরের বাড়ি গ্যাসের তেল লাগিয়েছে, আর মনে করেন লাইজার লাগাই নাই, লাইজার লাগাই না, অবৈধ গ্যাস ব্যবহার করে, মনে করেন লাইজার দিলে তো মনে করেন নিয়ন্ত্রণে থাকে আর গ্যাসটা। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের একে একে 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বস্তিবাসীর সাথে ফায়ার সার্ভিসও প্রাথমিকভাবে জানায় অবৈধ গ্যাস সংযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তবে তদন্তের পর এ বিষয়ে জানাবে ফায়ার সার্ভিস। বলছি যে শতাধিক ঘর হয়তো পুড়ে থাকতে পারে বা তারও বেশি হতে পারে। তো আমরা আসলে অনুসন্ধান করে যখন আমরা তদন্ত করব তখনই আমরা আসলে এক্স্যাক্টলি কতটা ঘর পুড়েছে, কী ধরনের ক্ষতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে বলতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবকিছু হারিয়ে এখন অসহায়, সেজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন বস্তিবাসী। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে ঘটনাস্থলের চিত্র জানতে চাই। অনেকবারই তো আসলে সাততলা বস্তিতে আগুন লেগেছে, কি অবস্থা আসলে, বারবার কেন এরকম হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবেন, কি হয়েছে? জি, আপনার কথা দিয়ে যদি শুরু করতে চাই, এই সাততলা বস্তিতে গত 1 দশকে প্রায় 3বার আগুন লেগেছে। প্রতিবারই তদন্ত কমিটি গঠন হয়েছিল, কিন্তু তদন্ত কমিটির যে সুপারিশ সেটি আলোর মুখ দেখতে পারেনি, যার কারণে কিনা আজকে ভোরে যখন আগুন লাগে, আগুন লাগার পরপরই সেটি ছড়িয়ে পড়ে এবং পুরো বস্তি কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে। আমি যদি আপনাকে এখনও দেখাই, আমি এখান থেকে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে বস্তির যে বাসিন্দারা আছেন তারা কিন্তু আগুনে এখনও যাদের ঘর পুড়ে গিয়েছে তারা ঘরের ধ্বংসাবশেষ থেকে তাদের প্রয়োজনীয় মালামাল এবং কাগজপত্র সহ যেসব দরকারি জিনিসপত্র ছিল সেগুলো খোঁজ করছেন। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন, এখানে তারা না হলেও 1 দশকের বেশি সময় ধরে গ্যাস সংযোগ ব্যবহার করছেন, যেটি কিনা পুরোপুরি অবৈধ। আর এটি নিয়ন্ত্রণের জন্য যেসব কর্তৃপক্ষ থাকার কথা, যাদের নিয়ন্ত্রণে করার কথা, তাদের অনেকটা উদাসীন। বাসিন্দারা যেটি বলছেন, তারা প্রতি চুলা বাবদ অন্তত 700 টাকা করে দিচ্ছিলেন একটি চক্রের কাছে, যারা কিনা মাসে প্রায় অন্তত 3 লক্ষ টাকা উঠছে, যেটি কিনা স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এখানে গ্যাসের চুলা সহ এই ধরনের অবৈধ সংযোগ কিন্তু চলছিল বলে আমরা জানতে পেরেছি। স্থানীয় জনপ্রতিনিধি, তাদের প্রশাসনের জবাব কি? আসলে বারবার একই ঘটনা ঘটছে, এটা তো কোনো সুরাহা নেই, এবং তদন্ত কমিটি কি মাঠে নেমেছে কিনা আজকে? জি, আমি আপনাকে শুরুতে এই কথাটাই বলছিলাম যে বারবার এর আগেও যেহেতু আগুন লেগেছে, এর আগেও এখানে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসেছেন এবং তারা কিন্তু বেশ কয়েকটি জিনিস নজরে এনেছেন, যেটি হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ, এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ সহ এখানে ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতিও কিন্তু চলাচলের আমরা প্রমাণ পেয়েছি, যার কারণে কিনা এখান থেকে শর্ট সার্কিট কিংবা আপনার গ্যাসের সামান্য লিকেজ থেকেই যখন একটু আগুন ধরছে সেটি পুরো বস্তিতে ছড়িয়ে পড়ছে, যার কারণে কিনা হচ্ছে বস্তিটি একেবারে গিঞ্জি পরিবেশে হওয়ার কারণে যেটি দেখা যাচ্ছে যে অগ্নি নির্বাপনে অনেকটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের। তারা যখন এখানে আসছেন, আগুন লেগেছে ভোর 5টায়, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে তারা পুরো দমে কাজ শুরু করতে করতে 1 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছে, যার কারণে কিনা তারা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তারা আজকেও যেটি বলছেন, তারা 4 সদস্যের প্রতিনিধি তদন্ত কমিটি গঠন করেছেন, যারা কিনা 7 কর্মদিবসের মধ্যে এই আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাবেন। তারা এখন পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে কোনো কিছু জানাতে পারেনি, তবে এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা যেটি বলছেন, এখানকার গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুন লাগার পরপরই আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ে। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য। এবারের বর্ষায় জলাবদ্ধতা নিরসনে পুরোপুরি কাজে লাগানো যাবে না রাজধানীর খালগুলোকে। ঢাকার 2 সিটি কর্পোরেশন জানায়, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরই সুরাহা মিলবে। 2 সিটির 3টি খাল ঘুরে দেখা গেছে ময়লা আর আবর্জনায় আবারও ভরে গেছে খালগুলো। সেই সঙ্গে খাল সংলগ্ন এলাকাগুলোর জলাবদ্ধতারও পুরোপুরি সমাধান হয়নি। বর্ষা শুরু হতে না হতেই জলাবদ্ধতার ভোগান্তিতে রাজধানীবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকার 2 সিটির প্রধান সড়ক আর অলিগলি। জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে সুফল এখনো মিলছে না। ঢাকা দক্ষিণ সিটির নন্দীপাড়ার জিরানি খাল সিটি কর্পোরেশনের হাতে আসার পর ময়লা আবর্জনা কিছুটা পরিষ্কার হয়েছে, তবে এখনো পুরোপুরি নিস্তার মেলেনি। একই দশা কদমতলী খালেরও।
70 নম্বর ওয়ার্ড সংলগ্ন এ খালের পাশে শনির আকড়ার অনেক সড়ক অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। ব্যাংক কলোনি পাড়ার কয়েকটি সড়ক জলমগ্ন হয়ে থাকে প্রায় 2 দিন। এলাকা বৃষ্টি হলে অনেক দিন যাবত আমাদের এই পানির সমস্যা, ড্রেন চিকন এবং পানি নিষ্কাশন হয় না। সিটি কর্পোরেশনের আওতায় গেছে সেটা বোঝার কোনো ওয়ে থাকে না, তার কারণ হচ্ছে মানে পানিতে এই পর্যন্ত মনে হয় নৌকা চলবে। উত্তর সিটির হাজারীবাগ খালেও ময়লার স্তূপ। পানি প্রবাহ কিছুটা ফিরে আসলেও খালের আসল চেহারা ফিরে আসতে অনেক দেরি। ওই পাইপের লাইনে ওদিক দিয়ে জয়েন দিছে, ওই জয়েনের কারণে ওই পাইপের মনে করেন বোতল যা আছে ইত্যাদি সব খালের মধ্যে পড়ে। 2 সিটি কর্পোরেশনই বলছে খালগুলোর আবর্জনা পুরোপুরি পরিষ্কার করে পানি প্রবাহ এখনও নিশ্চিত করা যায়নি, তাই কমছে না জলাবদ্ধতার ভোগান্তি। শাখা পোশাকগুলো যেটা আমরা পরিষ্কার করতে যদি না পারি তাহলে এই পানিটা বের হতে সময় বেশি লাগবে। আমরা যত দ্রুত এটা করতে পারবো, এই দ্রুততার জন্যই মাননীয় মেয়র কিন্তু এই কার্যক্রমটা হাতে নিয়েছেন এবং এটা আমরা দরপত্রের মাধ্যমে এটা আমরা দিয়েছি এবং এটা কার্যক্রম চলছে। বাস্তবতা এটা আমাদের সময় দিতে হবে, কারণ দেখা যাচ্ছে যে খালের প্রস্থ 60 ফিট হওয়ার কথা, এটা বিভিন্ন কারণে দখল বা অন্যান্য অবৈধ কারণে এগুলো কিন্তু 30 ফিট, কোনো জায়গায় 20 ফিট, কোনো জায়গায় 8 ফিট হয়ে গেছে। আমরা মডার্ন সিস্টেম করতেছি, যেটা হলো আমাদের জেনারেল সাকার আছে, একটা মেশিনের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এগুলোকে মানে পরিষ্কার করার জন্য। জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে ঢাকা ওয়াসা শহরের 26টি খাল, 385 কিলোমিটার নালা ও 4টি পাম্প স্টেশন সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ জেনেও খাগড়াছড়িতে পাহাড়ে এবং পাদদেশে বসবাস করছে 8,500 পরিবার। এরই মধ্যে ঘটেছে কয়েকটি ধসের ঘটনা, তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আষাঢ় আসতে এখনো কয়েকদিন বাকি, তবে মাঝে মধ্যেই হানা দিচ্ছে ভারী বৃষ্টি। টানা বর্ষণের কারণে খাগড়াছড়িতে এরই মধ্যে ঘটেছে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা। এই অবস্থায় ঝুঁকির মধ্যে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। বেশি আতঙ্কে সবুজবাগ, শালবাগান, কুমিল্লাটিলা, কলাবাগান সহ শহরতলির বিভিন্ন এলাকার পাহাড়ের বাসিন্দারা। বৃষ্টি হইলে পাহাড় ধসে পড়ে যায়, এগুলো আসলে ওই সরকারিভাবে যদি রাস্তার গুড়ায় যদি একটু রিটার্নিং ওয়াল করে দেওয়া হয় তাহলে মানুষের চলাচলের জন্য রাস্তার সুবিধা হবে। তারা লোক পাঠাইছে, তারা দেখে গেছে যে হ্যাঁ ওয়াল করার কথা ছিল, ওয়ালটা করা হয়নি। আমাদের বাড়ি, আমাদের পার্শ্ববর্তী 3-4টা বাড়ি একই ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পৌর মেয়রও। আবাসন প্রকল্প কাজ শেষ হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ওই জায়গায় তাদেরকে পুনর্বাসিত করব এবং এখন যদি তারা যে কোনো জায়গায় গেলে আমাদের পৌরসভা থেকে যেসব সহযোগিতা করার প্রয়োজন আমরা ওই সব সহযোগিতাগুলো তাদেরকে আমরা অবশ্যই করব। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমাতে এবং দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে এবং টাস্কফোর্স কমিটি আছে, সবাইকে সভা ডেকে আমরা সচেতন করে দিয়েছি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কোনো পাহাড় ধস ঘটনা ঘটা মাত্রই আমরা সেটা সরকারিভাবে সরকারি নির্দেশনা অনুসারে সেটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো এবং না ঘটে তার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বাস করছে প্রায় 8,500 পরিবার। কেবল পৌর শহরে এই সংখ্যা 3,500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির পরিবর্তে কারাগারে থাকা নিরপরাধ মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মহিউদ্দিন শামীম এই নির্দেশ দেন। একই সাথে দ্রুত কুলসুমকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। কুলসুমের স্বাক্ষর জালিয়াতি করে যারা হাইকোর্টে জামিন আবেদন করেছেন সেই আইনজীবী ও তদবিরকারকদেরও 28 জুন হাইকোর্টে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মূল আসামি কুলসুমের পরিবর্তে কারাভোগ করছিল মিনু। চট্টগ্রামের কোতোয়ালি থানার রহমতগঞ্জে একটি বাসায় 2006 সালের জুলাই মাসে একটি বাসায় মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মী কোহিনুর আক্তারকে গলা টিপে হত্যা করা হয়। এরপর রহমতগঞ্জে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। জুনায়েদ বাবু নগরীকে আমির এবং নুরুল ইসলামকে মহাসচিব করে 33 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজত ইসলাম। সকালে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে
নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বাদ পড়েছেন দলটির সাবেক কমিটির আলোচিত নেতা মামুনুল হক এবং তার অনুসারীরা। মূলত জেলে থাকা এবং রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দিয়েই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাদের তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন মাওলানা জুনায়েদ আল হাবিব, নাসির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়েজি, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজাহার। কমিটিতে স্থান পেয়েছে প্রয়াত আমির শাহ আহমদ শফির বড় ছেলে মোহাম্মদ ইউসুফ। আল্লামা শফির ছোট ছেলে আনাস মাদানিকে কোনো পদ না দিলেও তার বড় ভাই মাওলানা ইউসুফ মাদানিকে সহকারী মহাসচিব করা হয়েছে। আজ ঐতিহাসিক 6 দফা দিবস। বঙ্গবন্ধুর এই কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ। পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই ঔপনিবেশিক শোষণ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রের বৈষম্য চিহ্নিত করে 6 দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এর মধ্য দিয়েই বাংলার জাতীয় মুক্তির চেতনার উন্মেষ। নানা বঞ্চনা নিপীড়নের পর ৬৫-র ভারত পাকিস্তান যুদ্ধে আরও অরক্ষিত হয়ে পড়ে পূর্ব বাংলা। এই প্রেক্ষাপটে ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে লাহোর কনভেনশনে আওয়ামী লীগের পক্ষে ঐতিহাসিক 6 দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাতে পাকিস্তানকে ফেডারেশন করার পাশাপাশি বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সব বিষয় প্রদেশের হাতে ন্যস্ত করার দাবি করা হয়। তবে ওই কনভেনশনে আলোচনার জন্য তা গৃহীত না হওয়ায় 11 ফেব্রুয়ারি দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে প্রথম 6 দফা ব্যাখ্যা করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যে কুশলী রাজনীতিবিদ ছিলেন, তার কুশলী দলিল ছিল 6 দফা। 6 দফা দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামের সূচনা হয়েছিল। 6 দফা দিয়ে বঙ্গবন্ধুর অবিসংবাদী নেতৃত্বের সূচনা হয়েছিল। সেই অর্থে বাংলাদেশের পটভূমি নির্মাণ করেছিল 6 দফা। 6 দফা আন্দোলনের 3 মাসে 8 বার গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। সে বছরের 7 জুন 6 দফার প্রতি সমর্থন ও বঙ্গবন্ধু সহ গ্রেপ্তার অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় পালিত হয় সর্বাত্মক ধর্মঘট। তাতে পুলিশের গুলিতে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে নিহত হন 13 জন। এর পরপরই 6 দফা হয়ে ওঠে বাঙালির প্রাণের দাবি। শেখ মুজিব তো 6 দফাকে বলেছেন বাঙালির মুক্তি সনদ। তার মানে এই 6 দফা হলে এর ভিত্তিতে যদি স্বায়ত্তশাসন হয় তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি স্বাধীনতার পথে। তো স্বাধীনতা শব্দটা তো সরাসরি উচ্চারণ করার প্রয়োজন হয় না, কারণ 6 দফার প্রথম বাক্যটাই ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন দিতে হবে। ৬৮-তে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে আইয়ুব সরকার। বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলাকালে হয় ৬৯-এর গণঅভ্যুত্থান। মুক্তির পর বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন বঙ্গবন্ধু। 6 দফার সূত্র ধরেই ৭১-এর মুক্তিযুদ্ধ। জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। সকালে দলটির কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাও নিবেদন করা হয়। শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপির স্বাধীনতার 50 বছর পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়ে রাজনীতি করছে, এটি দুঃখজনক। এ সময় সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক 6 দফা ছিল ৭১-এর স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি। স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় যারা বিশ্বাস করে না, তারা দেশের স্বাধীনতায়ও বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তির সংগ্রাম করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের উপর 15% কর আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন, বাড়তি এই টাকা নেওয়া হবে তাদের টিউশন ফি থেকে বাড়িয়েই। তাই এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওপর 15% কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে এ প্রস্তাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছে, করোনার কারণে যখন পরিবারের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন, তখন নতুন কর আরোপের প্রস্তাব অমানবিক। কারণ এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকেই নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় যেখানেই খরচ করুক, সে কর দেখ বা সে অন্য কোনো কাজে খরচ করুক, সেই টাকাটা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে আসবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়ি তাদের পরিবারের অনেকেই চাকরি হারিয়েছে, সুতরাং আমরা আর্থিক সংকটে আছি। সরকার কিন্তু সেই আর্থিক সংকট উত্তরণের জন্য এখানে কিন্তু কোনো ব্যবস্থা করেনি, কোনো বরাদ্দ এখানে দেয়নি, বরং আমাদের উপর আবারও বোঝা চাপানো হচ্ছে। এসব কারণেই কর প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব এবং তার অংশ হিসেবে আমরা আগামী 8ই জুন শাহবাগে ছাত্রদের নিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি করব বিকেল 4টায়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির দাবি 15% করারোপে অনেক বিশ্ববিদ্যালয়ের টিকে থাকাই কঠিন হবে। উল্লেখ আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক বা ট্রাস্টি কর্তৃক পরিচালিত হবে। ট্রাস্ট যেখানে পরিচালিত করে তার উপরে কোনো ট্যাক্স ভ্যাট হয় না, অর্থাৎ এখানেও না হওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের সংখ্যা যৌক্তিক। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবে তারা। আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষে আমরা অবস্থান নেই। মঞ্জুরি কমিশনের কাজই হলো শিক্ষার্থীদের স্বার্থ দেখভাল করা। অবশ্যই আমরা শিক্ষার্থীদের পক্ষে তাদের যে যৌক্তিক যে দাবি সেটা আমরা সরকারের নিকট উপস্থাপন করব। এর আগে 2015 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর 7.5% করারোপের সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকবে। ওষুধের কাঁচামাল এনে দেশেই তৈরি হচ্ছে মাদক আইস। আন্তর্জাতিক কুরিয়ার ব্যবহার জড়াচ্ছে উচ্চবিত্ত তরুণরা। এবং এক সপ্তাহে বিশ্বে করোনায় মৃত্যু কমেছে 11%। দিল্লিতে শিশুদের উপর ভারতীয় টিকা কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু। প্রস্তাবিত বাজেটে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের সুবিধা দেওয়া হলো, কুটির, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য উল্লেখযোগ্য কিছু নেই। এখনো বাস্তবায়ন হয়নি ক্ষুদ্র উদ্যোক্তাদের দেয়া 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজও। তাই বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করোনার ধকল কাটিয়ে ওঠার লড়াইয়ে উদ্যোক্তারা। প্রস্তাবিত বাজেটে বৃহৎ শিল্পের উদ্যোক্তাদের জন্য কর্পোরেট কর হার কমানো সহ নানা সুবিধা রাখা হয়েছে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, 2020-21 অর্থবছরের ঘোষিত বাজেটে নানা সুবিধা দেয়া হলেও তাদের কাছে তা পৌঁছায়নি। ব্যাংকগুলোও ঋণ দেয়নি নানা অজুহাতে। এতে অনেকে বন্ধ করে দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় নতুন বাজেটেও আশা দেখছেন না তারা। 7-8 মাস ফ্যাক্টরি চালাইছি, লোন করে প্রায় 40 লাখ টাকা লোন করছি, এখন পর্যন্ত শোধ করতে পারি না। এরপরে আমার ফ্যাক্টরি ক্লোজ করে দিয়েছি। এখন আবার নতুন করে যে বাজেট হইতেছে, এই বাজেটেও কিন্তু আমাদের কোনো নামগন্ধ নাই, এবং বাজেটের নাম থাকলেও আজও আমরা পাবো কি না এটা কিন্তু আমরা আজও জানি না। 18 মাস না 19 মাস চলে, গত লকডাউনের থেকে কয় মাস চলে, এই পর্যন্ত আমরা কিন্তু লুজারি। আমাদের লাগে স্যালারি 12 লাখ টাকা, আমি দেখা কোনো মাসে আপনার 10 লাখ টাকা 2 লাখ টাকা ঘাটতি, আমি কেউ থেকে লোন করে আনি, তারপর কোনো মাসে আবার 8 লাখ টাকা কাজ করি, আবার 4 লাখ টাকা লোন করে আনি। নতুন অর্থ বছরের বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্নওভারের উপর বছরে 0.25% কর আরোপের প্রস্তাব করা হয়েছে, যা এখন 0.5%। তবে বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থ সংকট থাকায় বিনিয়োগে যেতে পারছেন না। তাই প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্যাকেজ ঘোষণার পরামর্শ তাদের। প্রকারান্তরে আসলে ছোট ব্যবসায়ীদের জন্য যে ধরনের উদ্যোগ দরকার সে ধরনের সহায়তামূলক উদ্যোগ তুলনামূলকভাবে কম। সেন্ট্রাল ব্যাংক থেকে যাতে সাধারণ ব্যাংকগুলোকে বলা হয় তারা তাদের ঋণের অন্তত 30% অর্থ নতুন উদ্যোক্তাদের জন্য যাতে দিতে বাধ্য হন, এরকমভাবে একটি সার্কুলার যেন তারা জারি করেন। অর্থনীতিতে এসএমই খাতের অবদান 25%। অর্থনীতিবিদেরা বলছেন, এই খাত ঘুরে দাঁড়াতে না পারলে সার্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধ বানানোর উপাদান দিয়ে দেশেই তৈরি হচ্ছে নতুন মাদক ক্রিস্টাল ম্যাথ আইস। এমনই দুটি উপাদান আমদানি নিষিদ্ধ হলেও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আনা হচ্ছে এসব মাদক। গ্রহণ ও বিক্রিতে জড়িয়ে পড়ছে উচ্চবিত্তের তরুণেরা।
দেশে উদ্বেগের কারণ হয়ে উঠেছে নতুন মাদক আইস। এটি তৈরির উপাদান আছে এমন মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেশ বিদেশ থেকে জোগাড় করে বাড়ির বেসমেন্টে ল্যাব খুলেছিল একটি চক্র, বানাচ্ছিল এই মাদক। দেশে আইস তৈরির তথ্য সামনে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। পরে এটি বানাতে লাগে এমন উপাদান আমদানি নিষিদ্ধ করা হয়। তারপরও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। যেটা বলে সিডোপিড্রিন, এটা কন্ট্রাব্যান্ড করা হচ্ছে এবং টপ অ্যান্ড ডেটাইল এটাকে আমরা কন্ট্রোল আইটেম করেছি, কন্ট্রোল করেছি। এটা আমরা শিডিউলভুক্ত করে ফেলছি। আগে এটা ওপেন ছিল, যে কেউ গেলে এটা পারতো। এখন বাট এটা যে কোনো জায়গায় বিক্রি হতে পারবে না, এটা কন্ট্রোল আইটেম, আমাদের থেকে পারমিশন নেই। গোয়েন্দা পুলিশ বলছেন বহনের সুবিধা আর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য শনাক্ত করা কঠিন হওয়ায় ছড়িয়ে পড়ছে এ মাদক। এই নেশা করার জন্য তো তাকে অনেক টাকা প্রয়োজন হবে। বিত্তশালী ছাড়া এটা কোনো মধ্যবিত্তের ড্রাগ কোনোভাবে হওয়ার সম্ভব না। নর্থ সাউথের কিছু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট একটা ছেলে যেটা নর্থ সাউথে পড়ে, তারপর আইইউবি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ভিতরে আছে। এই অবস্থায় বিস্তার ঠেকাতে দেশে পরিচালিত বিদেশি কুরিয়ার সার্ভিস আর ডাক বিভাগকে সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যথেষ্ট তারা সচেতন হয়েছেন এবং প্রায় লেটেস্ট ওনারা দিয়েছেন। ফেডেক্স এবং অন্যান্যরা ওনার স্ক্যানিং মেশিন বসিয়েছেন এবং তার ফলাফল আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমাদের বিমানবন্দরের কয়েকটা যেটা আমাদের পোস্টাল সার্ভিসের মধ্যে যাচ্ছিল, আমি ডিজি মহোদয়কে এটা অবহিত করেছি। আইসের মতো মাদক ঠেকাতে দেশের স্থল সীমান্তে উচ্চ শক্তির স্ক্যানার বসানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে এক সপ্তাহে 11% কমেছে করোনায় মৃত্যু। সংক্রমণও আগের 7 দিনের তুলনায় 16% কমেছে বিশ্বে। 24 ঘন্টায় মারা গেছে 7,692 জন, নতুন শনাক্ত 3,27,000। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 37,43,000, আক্রান্ত 17,40,00,000-এর বেশি। বিশ্বে ধীরে ধীরে করোনায় আক্রান্ত ও মৃতের হার কমছে। গত এক সপ্তাহে শনাক্তের হার কমেছে 16%, মৃতের হার কমেছে 11%। ভারতে একদিনে 2,445 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 1 লাখের বেশি। 2 মাসের মধ্যে এটাই সর্বনিম্ন সংখ্যা। গত 7 দিনে দেশটিতে করোনায় প্রাণহানি কমেছে 21%। সংক্রমণ কমায় দিল্লি, মুম্বাই, তামিলনাড়ুতে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন। এদিকে দিল্লি সরকার ভারত বায়োটেকের টিকা শুধুমাত্র দ্বিতীয় ডোজ নিতে আসা নাগরিকদের দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার থেকে দিল্লিতে শিশুদের ওপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ শুরু হলে শিশুরা থাকবে সবচেয়ে বেশি ঝুঁকিতে। এই আশঙ্কা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এদিকে যুক্তরাজ্যে করোনার আলফা ধরনের চেয়ে 40 ভাগ বেশি সংক্রামক ভারতের ডেল্টা। রোববার এ তথ্য দিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, উভয় ধরনের ক্ষেত্রে সমান সুরক্ষা পাবেন 2 ডোজ টিকা গ্রহীতারা। যুক্তরাজ্যের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারতের ডেল্টা ধরন। এর কারণে করোনার তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কাও দেখা দিয়েছে। যুক্তরাজ্যে আলফা ধরনের কারণে গত জানুয়ারিতে লকডাউন জারি করা হয়। সংক্রমণ কমায় বিধিনিষেধ শিথিল শুরু করেছে সেদেশের সরকার। এদিকে বিশ্বে একদিনে করোনায় প্রাণহানির দিক থেকে ভারতের পরই অবস্থান ব্রাজিলের। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ গেছে 866 জনের। তবে গত এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার কমেছে 12%। ব্রাজিলে কমলেও মেক্সিকোতে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে 28%। আগের 7 দিনের তুলনায় 83% বেড়েছে করোনায় প্রাণহানি। চীনে করোনায় নতুন করে কারো মৃত্যু না হলেও বেড়েছে সংক্রমণ। এক সপ্তাহে 78% বেড়েছে আক্রান্ত। তাইওয়ানে এক সপ্তাহে সংক্রমণ কমলেও 76% বেড়েছে মৃত্যু। রোববার 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু করেছে ইসরায়েল। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের সিন্ধু প্রদেশে 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কমপক্ষে 50 জন। সিন্ধুর ঘটকি জেলার দার্কি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন নিউজ। পুলিশ উদ্ধারকারীরা জানান, করাচি থেকে সারগোধা যাওয়ার পথে মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হয়। এরপর সেটিকে আঘাত করে রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সাইদ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন। এর ফলে 2টি ট্রেনের যাত্রীরাই হতাহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন উদ্ধারকারীরা। পূর্ব জেরুজালেমে সাংবাদিক মুনা আল কুর্দ আর তার ভাইকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে আটকের পর 12 ঘন্টা পর শেখ
জাররাহর বাড়ি থেকে তারা আটক হন। এর আগে সহিংসতার সংখ্যায় বিরল সতর্কতা জারি করা হয় ইসরায়েলে। জাতিসংঘের তথ্য বলছে, পশ্চিম তীর ও জেরুজালেমে গত বছরের এপ্রিলের চেয়ে এবারের এপ্রিলে ফিলিস্তিনি উচ্ছেদের অভিযান বেড়েছে ৯০%। এতে পূর্ব জেরুজালেমের শেখ জাররা এলাকায় গৃহহীন হওয়ার শঙ্কায় বেশ কয়েকটি ফিলিস্তিন পরিবার। তাদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার ম্যারাথনের আয়োজন করেন অ্যাক্টিভিস্টরা। সেখানে টিয়ার গ্যাস ও স্টেন গ্রেনেড ছোড়ে ইসরায়েলি পুলিশ। আহত হয় অনেকেই। এরপর থেকেই উত্তেজনা বাড়ছে এলাকাটিতে। শনিবার ইসরায়েলি দখলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ৫৪তম নাকসা দিবসের খবর সংগ্রহে গিয়ে আটক হন আল জাজিরার সাংবাদিক জিবায়রা বুদেইরি। লাঞ্ছনার পাশাপাশি তার সঙ্গে থাকা ক্যামেরাম্যানের জিনিসপত্র ভেঙে দেয় ইসরায়েলি পুলিশ। কয়েক ঘন্টা পর জিবারাকে ছেড়ে দেওয়া হলেও তার বিরুদ্ধে জেরুজালেম প্রবেশে ১৫ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হঠাৎ করেই তারা চারপাশ থেকে আমাকে ঘিরে ফেলে, কেন কিছুই বুঝতে পারিনি। তারপর আমার কাছে আইডি চায়। বারবার পরিচয় দেওয়ার পরও আমাদের লাঞ্ছিত করা হয়েছে। আমাকে গাড়িতে তুলে শারীরিক নির্যাতনও করেছে। এদিকে ইসরায়েলে দীর্ঘদিন পর ক্ষমতার পালাবদল ঘিরে সহিংসতার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান নাদাফ আরগামেন জানান, সহিংস ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির আভাস পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই আজ ভারতের সাথে লড়াই। দলগত সমন্বয়ে পয়েন্ট চান অধিনায়ক জামাল ভুঁইয়ার। আফগান ম্যাচের পুনরাবৃত্তি ঘটলে সাফল্য আসবে, বিশ্বাস হেড কোচ জেমিডের। অন্যদিকে বাংলাদেশের কাউন্টার অ্যাটাক নিয়ে সতর্ক ভারত। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বে স্বাগতিক কাতারের কাছে হেরেছে ভারত। বাংলাদেশ আফগানিস্তানকে রুখে দিয়ে উজ্জীবিত। দুই শিবিরে এখন দুরকম পরিবেশ। এশিয়ান কাপের টিকিট পেতে জয় দরকার, চাপ বেশি ব্লু টাইগার্সের ওপর। র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে সল্টলেকে অল্পের জন্য হারাতে না পারা এখনও পোড়ায়। তার আগের ২ ম্যাচেও এগিয়ে থেকে জয় বঞ্চিত বাংলাদেশ। এবারেও লক্ষ্য অভিন্ন, রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকের পুরনো মন্ত্রে সাফল্যের খোঁজ লাল সবুজের। কঠিন ম্যাচ হবে সন্দেহ নেই। ওরা ৩ পয়েন্ট পাওয়ার জন্য খেলবে। রক্ষণে বড় পরীক্ষা দিতে হবে, তবে সুযোগ আসবে। সেখান থেকে আমাদের গোল করতে হবে। আফগানিস্তানের সাথে আমরা রক্ষণে ভালো করেছি, আশা করছি এই ম্যাচেও তার পুনরাবৃত্তি করতে পারব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। পয়েন্ট পাবার সুযোগ আছে যদি আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারি। পুরো দেশের সহযোগিতা চাই। সম্ভাব্য ৪-২-৩-১ ছকে সুনীল ছেত্রী আক্রমণে স্টিমাচের মূল অস্ত্র। সন্দেশ ঝিঙ্গানের ফিরে আসা ভালো খবর, অনিরুদ্ধ থাপাও করোনামুক্ত। তবে রাহুল ভেকের লাল কার্ডে আছে অস্বস্তি। আমরা কাতারের বিপক্ষে যেমন রক্ষণাত্মক খেলেছি, বাংলাদেশ ঠিক তেমনটাই আমাদের বিপক্ষে খেলবে। সুযোগ পেলেই আক্রমণে উঠে গোলের চেষ্টা চালাবে। তারা প্রতিটি পয়েন্টের জন্যই লড়ছে, আমরাও জয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। রক্ষণে নিউ সেন্সেশন তারেক কাজী, তপু বর্মন বাংলাদেশের ভরসা। চোটে পড়া সোহেলের পরিবর্তে শুরুর একাদশে থাকছেন মানিক মোল্লা। 2 গোলকিপারের জন্য চ্যালেঞ্জটা কঠিন। ভারতকে এগিয়ে রাখছেন গুরপ্রীত সিং, তবে আনিসুর রহমান জিকো হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক। প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশ দলে তখন বাড়তি তাড়না অনুপ্রেরণা জাগ্রত। বিষয়টা মোটেও একতরফা নয়। এই দ্বৈরথে জয় দলকে যে জাগিয়ে তোলে অন্যভাবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। একই ব্যবধানে রোমানিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। আর এক প্রীতি ম্যাচে জর্জিয়াকে ৩-০ গোলে হারায় নেদারল্যান্ডস। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ইউরো চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বেলজিয়াম। সবশেষ প্রস্তুতি ম্যাচে গেল বিশ্বকাপের রানার্স আপ দলকে হারালো তারা। ব্রাসেলসে শুরু থেকে আক্রমণাত্মক বেলজিয়াম। বিরতির আগেই লিড নেয় দলটি।
38 মিনিটে রোমেলু লুকাকুর একমাত্র গোলে জয় নির্ধারণ হয় রেড ডেভিলদের। বেলজিয়ামের মতো শানিত আক্রমণ ছিল না ক্রোয়েশিয়ার। জয়ের খোঁজে থাকা ক্রোয়াটরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। গোলের উদ্দেশ্যে বেলজিয়ামের 15 শটের বিপরীতে ক্রোয়েশিয়ার শট মাত্র 8টি। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে না থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে রোমানিয়া। শুরু থেকে একের পর এক আক্রমণ করে দলটি, তবে গোলের দেখা পায়নি। উল্টো 68 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে জয় এনে দেন রাশফোর্ড। 1970 সালের পর এই প্রথম রোমানিয়াকে হারালো থ্রি লায়ন্স। আরেক প্রীতি ম্যাচে জর্জিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। 10 মিনিটে ডিপের সফল স্পট কিকে এগিয়ে যায় ডাচরা। বিরতির পর গোল করেন বেগোরস্ট ও গ্রাভেনবার্গ। এই জয়ে স্বস্তি নিয়ে ইউরো শুরু করবে নেদারল্যান্ডস। আগের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ডাচ টিম। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকা নিয়ে নিজেদের অবস্থান জানালো আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। ব্রাজিলে অনুষ্ঠেয় আসরে অংশগ্রহণ নিশ্চিত করে বিবৃতি প্রকাশ করেছে এফএ। করোনা পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকার আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে ব্রাজিলের অনেক ফুটবলার। এমনকি টুর্নামেন্ট বয়কট প্রসঙ্গে তারা অন্যান্য দেশের অধিনায়কের সঙ্গেও যোগাযোগ করেছে। এতে এখন পর্যন্ত সহমত প্রকাশ করেছে কলম্বিয়া, উরুগুয়ে ও চিলি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা খেলা নিশ্চিত করে এর বিপক্ষে অবস্থান নিয়েছে। খেলার স্পিরিট ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আলবিসেলেস্তোরা। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে মহাদেশীয় এই লড়াইয়ে অংশ নিতে চায় মেসির দল। বাকি দেশগুলোর অবস্থানের উপর নির্ভর করবে কোপা আমেরিকা হবে কিনা। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। কাজাখস্তানের তরুণ তারকা এলেনা রাবাকিনার কাছে সরাসরি সেটে হারেন 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকা। প্রথম সেট 6-3 গেমে জিতে নেন রাবাকিনা। পরে সেটে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত সেরিনা হারেন 7-5 গেমে। 2017 সালের সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেরিনা উইলিয়ামস। এদিকে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেরেভ। কেই নিশিকোরিকে সরাসরি সেটে হারান জার্মান তারকা। সরাসরি সেটে জয় পেয়েছেন দানিল মেদভেদেভ। শেষ 8-এর লড়াইয়ে সিসিপাসের মুখোমুখি হবেন এই রাশিয়ান তারকা। কারিনা বুস্তাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সিসিপাস। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ায় বাড়ছে তাপমাত্রা। বর্ষা হয়ে উঠছে আরও বৃষ্টিপ্রবণ। 10 লাখ বছরের জলবায়ু তথ্য পর্যালোচনা করে বিজ্ঞানীদের ধারণা, এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেহারা ও ইতিহাসই বদলে যাবে। পরিস্থিতি হবে আরও বিপজ্জনক। দক্ষিণ এশিয়ায় জুন ও সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। জলবায়ু পরিবর্তনে এর বৈশিষ্ট্য বদলের তথ্য মিলেছে আগেই। এবার বিজ্ঞানীরা বলছেন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ায় তাপমাত্রা বাড়ছে বায়ুমণ্ডলের, বাড়ছে কার্বন ডাই অক্সাইড। এতে বাড়তি আর্দ্রতা গ্রীষ্ম ও বর্ষাকে করছে আরও বৃষ্টিপ্রবণ। দেখা দিচ্ছে অতিবৃষ্টিও। কাজে আসছে না পূর্বাভাস। এসব তথ্য পেতে 2014 সালে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ভূস্তর খনন করে নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে ছাপা প্রতিবেদনে বলা হয়েছে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ায় বরফের স্তর কমে আসার পর মৌসুমী বায়ুতে আর্দ্রতা বাড়ছে। আর এর পরপরই আসে অতিবৃষ্টি ও সাগরের পানিতে কমে যায় লবণাক্ততা। গত 10 লাখ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখেছি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার পর দক্ষিণ এশিয়ায় বর্ষাকালে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যায়। এতে জলবায়ুর মডেলগুলোর যে পূর্বাভাস আমরা এতদিন পেয়ে আসছি, তার সঙ্গে লাখ বছরের প্রবণতা দারুণভাবে মিলে যায়। নতুন গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার চালচিত্র ও ইতিহাস। সাম্প্রতিককালের বর্ষায় বেড়েছে বৃষ্টি, বাড়ছে ক্ষয়ক্ষতি। ভবিষ্যতে তা আরও বিপর্যয়কর হবে বলে শঙ্কা বিজ্ঞানীদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির সংবাদ দুপুর শেষ করার সময় হয়ে গেল। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। সীমান্তবর্তী জেলা নাটোরে 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে 69%। রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে আরও 7 জনের মৃত্যু। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুনে পুড়ল 3 শতাধিক ঘর। হতাহত না থাকলেও নিঃস্ব হাজারো বস্তিবাসী। সিটি কর্পোরেশনের হাতে গেলেও ঢাকার বেশিরভাগ খাল এখনো আবর্জনায় ভরা। এই মৌসুমে জলাবদ্ধতা কমাতে তেমন কাজে আসবে না। চট্টগ্রামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের বদলে সাজা খাটা নিরপরাধ মিনুকে মুক্তির আদেশ হাইকোর্টের। প্রকৃত আসামি গ্রেপ্তারের নির্দেশ।
এবং ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। কাতারে ম্যাচ আজ রাত 8টায়। আর এই ছিল বিরোধীহীন আজকের সংবাদ দুপুরে। তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত সংবাদ জানতে।